আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণী ক্লাস 7-এর ভূগোলের অ্যানুয়াল পরীক্ষা বা থার্ড সামেটিভ পরীক্ষার সাজেশন দেব। অধ্যায় ভিত্তিক সাজেশন দেব, অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় থেকে 2 নম্বরের এবং 5 নম্বর এবং 3 নম্বরের যে বড় প্রশ্নগুলো আসবে তার সাজেশন দেব। দেখতে থাকো। আচ্ছা দেখো, শুরুতেই দেখে নাও তোমাদের এই পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলো থাকবে। সহজে বলতে গেলে প্রত্যেকটি অধ্যায় থাকবে, 3টি অধ্যায় শুধু বাদ থাকবে। শিলা ও মাটির অধ্যায়, আফ্রিকা মহাদেশের অধ্যায় আর এশিয়া মহাদেশের অধ্যায় বাদ থাকবে এই পরীক্ষায়। তাহলে কি কি থাকবে? পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ, ভূমিরূপ, নদী, জলদূষণ, মাটি দূষণ এবং ইউরোপ মহাদেশ। এই কটি 5 আর 3 8টি অধ্যায় তোমাদের এই অ্যানুয়াল বা থার্ড সামেটিভ পরীক্ষায় থাকবে। ঠিক আছে। আর কোনো স্কুলে যদি এর পরিবর্তে, অনেক স্কুল এরকম করতে পারে যে এই 3টে অধ্যায় দিয়ে দিল পরীক্ষায়, বা কোনো স্কুল করতে পারে 2টো অধ্যায় কমিয়ে দিল। সেক্ষেত্রে তোমাদের যে স্কুলে যেমন সিলেবাস আছে সেই অনুযায়ী সাজেশনটা দেখে নাও, কারণ প্রত্যেক অধ্যায় অনুযায়ী আমি প্রশ্নগুলি বলবো। তবে আরেকবারও বলে দিই যে বোর্ডের নিয়ম অনুযায়ী কিন্তু এই 8টি অধ্যায়, যে 8টি অধ্যায় দাগ দেওয়া আছে, এই 8টি অধ্যায় তোমাদের অ্যানুয়াল পরীক্ষা বা থার্ড সামেটিভ পরীক্ষায় আছে। প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর পরিক্রমণের অধ্যায় থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো অধিবর্ষ কী। আচ্ছা, ডান দিকে কিন্তু তোমাদের পাঠ্য বইতে, টেক্সট বইতে কোন পেজে এই প্রশ্নটি বা এর উত্তর আছে সেই পেজ ডান দিকে লেখা থাকবে। দেখো, প্রত্যেকটি প্রশ্নের ডান দিকে পেজ লেখা থাকবে, আর কোনো প্রশ্নের পাশে যদি পেজ না লেখা থাকে তাহলে মনে করবে ওই প্রশ্নগুলো সহায়িকা বই থেকে পড়তে হবে, তোমাদের পাঠ্য বইতে ভালো করে নিই। দ্বিতীয় প্রশ্ন, রবিমার্ক কাকে বলে? 11 পৃষ্ঠায় পেয়ে যাবে। সুমেরুপ্রভা ও কুমেরুপ্রভা কী, বা মেরুজ্যোতি কী অথবা অরোরা কী? হ্যাঁ, সব এই মেরুজ্যোতিকে ইংলিশে বলা হয় অরোরা, আর মেরুজ্যোতিকে 2টি ভাগে ভাগ করা হয়, সুমেরুপ্রভা ও কুমেরুপ্রভা। সবই 16 পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কী? 4 পৃষ্ঠায় তোমরা পাবে। এই অধ্যায় থেকে 3 মার্কস, 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পড়বে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলি হলো পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান চিত্রসহ লেখো। মধ্যরাত্রির সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ কাকে কেন বলা হয়? 15 পৃষ্ঠায় পেয়ে যাবে। নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন? এটা সহায়িকা বই থেকে পড়ে নিও। 5 মার্কসের যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে পড়বে, ঋতু পরিবর্তনের কারণগুলি লেখো, বার্ষিকতির ফলাফলগুলি আলোচনা করো। এরপরে দ্বিতীয় অধ্যায়, এখান থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, জিপিএস কি? এখানে আমি বারবার আর পেজ নাম্বার বলবো না, ডান দিকে দেখবে লেখা আছে। মহাবৃত্ত কি? গ্রিনিচ সময় বা জিএমটি কি? এই অধ্যায় থেকে 3 মার্কসের যে প্রশ্নগুলি আসবে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো, প্রমাণ সময় ও স্থানীয় সময়ের পার্থক্য লেখো, আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময়ের পরিবর্তন হয় কেন, মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয় কেন। 5 নম্বরে যে প্রশ্নগুলি পড়বে, অক্ষরেখার 5টি বৈশিষ্ট্য লেখো, দ্রাঘিমা রেখার 5টি বৈশিষ্ট্য লেখো। এরপরে তৃতীয় অধ্যায় অর্থাৎ বায়ুচাপের অধ্যায় থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, মহাকাশচারীরা বিশেষ রকম পোশাক পরেন কেন? 33 পৃষ্ঠায় পাবে তোমরা। বায়ু চাপ দেয় কেন? 29 পৃষ্ঠায় পাবে। আর উচ্চচাপ ও নিম্নচাপ কাকে বলে? এখান থেকে 3 মার্কসের 2টি প্রশ্ন পড়বে তোমরা। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো, সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। এখান থেকে 5 মার্কসের প্রশ্ন 2টি পড়তে হবে। বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো, বায়ু সব দিকে চাপ প্রয়োগ করে, এটি একটি পরীক্ষার সাহায্যে দেখাও। চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপের অধ্যায় থেকে 2 মার্কসে যে প্রশ্নগুলি পড়বে, ছোট প্রশ্ন হলো ভূমিরূপ কাকে বলে? 37 পেজে পেয়ে যাবে। পর্বতশৃঙ্গ, পর্বত উপত্যকা, পর্বতশ্রেণী ও পর্বত গ্রন্থি কাকে বলে? 39 পেজে পেয়ে যাবে। এখান থেকে 3 মার্কসে যে প্রশ্নগুলি পড়বে, পৃথিবীর ছাদ কাকে কেন বলা হয়? টেবিনল্যান্ড কাকে কেন বলা হয়? পার্বত্য অঞ্চলে জনঘনত্ব কম কেন? এখান থেকে 5 মার্কসের 3টি প্রশ্ন পড়বে, 3টি ইম্পর্টেন্ট। পর্বত কাকে বলে? পর্বতের শ্রেণীবিভাগ করো। মালভূমি কাকে বলে? মালভূমির শ্রেণীবিভাগ করো। সমভূমি কাকে বলে? সমভূমির শ্রেণীবিভাগ করো। এরপরে পঞ্চম অধ্যায় অর্থাৎ নদীর অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে, শর্ট কোয়েশ্চেন বা সংক্ষিপ্ত উত্তর দাও, 2 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো, নদীর উৎস মোহনা কাকে বলে? ধারণ অববাহিকা, জলবিভাজিকা, উপনদী, শাখা নদী কাকে বলে? নদী উপত্যকা, নদী অববাহিকা, দোয়াব, অন্তর্বাহিনী ও আন্তর্জাতিক নদী কাকে বলে? নিত্যবহ ও অনিত্যবহ নদী কাকে বলে? 3 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে এখান থেকে, 3 নম্বরের প্রশ্ন, শাখা নদী ও উপনদীর পার্থক্য লেখো,
আই আকৃতির উপত্যকা ও ভি আকৃতির উপত্যকার পার্থক্য লেখো। পেজ নাম্বার ডান দিকে দেওয়া আছে। এরপরে 5 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে এই অধ্যায় থেকে, নদীর উচ্চ প্রবাহে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, নদীর মধ্য প্রবাহে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, নদীর নিম্ন প্রবাহে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, ডান দিকে পেজ নাম্বার লেখা আছে। এরপরে সপ্তম অধ্যায় অর্থাৎ জলদূষণের অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, 2 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো ইউট্রোফিকেশন কাকে বলে, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, ব্ল্যাকফুট রোগ বা ডিজিজ কি, বিওডি কি। 3 মার্কসের যে প্রশ্ন পড়বে, একটিমাত্র প্রশ্ন দিয়েছি, জলকে আমরা কি কি উপায়ে পরিশুদ্ধ করতে পারি। এখান থেকে 5 মার্কসের 2টি প্রশ্ন পড়বে। জলদূষণের 5টি প্রধান কারণ লেখো, জলদূষণ প্রতিরোধের উপায়গুলি লেখো। এরপরে অষ্টম অধ্যায় অর্থাৎ মাটি দূষণের অধ্যায় থেকে পড়বে 2 মার্কসের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি কাকে বলে, ফ্লাই অ্যাশ কি, মৃত্তিকা দূষণ কাকে বলে, তেজস্ক্রিয় দূষক কাকে বলে। 3 মার্কসের প্রশ্ন হলো চারনোবিল দুর্ঘটনা সম্পর্কে লেখো। 5 মার্কসের 2টি প্রশ্ন রয়েছে, মাটি দূষণের কারণগুলি লেখো, মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি লেখো। এরপরে ইউরোপ মহাদেশ শেষ অধ্যায়, এখান থেকে 2 মার্কসে যে প্রশ্নগুলি পড়বে, রুর শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে, ট্রাক ফার্মিং কাকে বলে, পুনঃরপ্তানি বন্দর কাকে কেন বলা হয়। 3 মার্কসের 2টি প্রশ্ন রয়েছে, ইউরোপকে একটি উপদ্বীপীয় মহাদেশ বলা হয় কেন, রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ লেখো। এখান থেকে 5 মার্কসের 3টি প্রশ্ন পড়তে হবে, 3টি প্রশ্নই কিন্তু বেশ ইম্পর্টেন্ট। পোল্ডার ভূমি গঠন সম্পর্কে চিত্রসহ আলোচনা করো, ইউরোপ মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো, 126 পৃষ্ঠা, আগেরটা 135 পৃষ্ঠা। ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি লেখো। তাহলে এই হলো তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় ভূগোলের সাজেশন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নেবে। কোনো প্রশ্নের উত্তর যদি না পাও আমাকে জানিও কমেন্ট করে। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।